যে স্বামীকে বেকার ভেবে ছেড়ে গিয়েছিল ৮ বছর পর সেই আইএএস হয়ে স্ত্রীর গ্রামে পৌঁছাল। তারপর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি। দোস্তরা, এটি একটি সত্যি গল্প উত্তরপ্রদেশের বরেলির, যেখানে একটি ছোট গ্রাম সুরাজপুরে থাকত এক সাধারণ ছেলে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নিয়ে বেঁচেছিল। সেই ছেলের নাম ছিল অভয় সিং। অভয় খুব বেশি কথা বলত না, কিন্তু তার চোখে সবসময় এক অদ্ভুত শান্তি আর গভীরতা দেখা যেত। গ্রামের বাকি ছেলেরা যেখানে খেতে বা ছোটখাটো চাকরিতে লেগে গিয়েছিল, সেখানে অভয় দিনরাত বইয়ে ডুবে থাকত। তার একটাই স্বপ্ন ছিল আইএএস হওয়া। তার বাবা রামস্বরূপ সিং ছোট চাষি ছিলেন। চাষ থেকে যা আসত তাতে ঘরের চুল্লা জ্বলত। মা সরোজ দেবী প্রায় বলতেন, বাবু, কিছু কাজও তো কর, ঘরের অবস্থা দেখ। কিন্তু অভয় শুধু হেসে বলত, আম্মা, একটা সুযোগ দাও, সব বদলে দেব। তার নিজের ওপর ভরসা ছিল, কিন্তু কপাল প্রতিবার তাকে অসম্পূর্ণ রেখে দিত। অনেকবার পরীক্ষা দিল, কিন্তু সাফল্য হাতে এলো না। এর মধ্যে পরিবারের চাপে তার বিয়ে পাশের গ্রাম রামপুরার মেয়ে পায়েলের সঙ্গে হয়ে গেল। পায়েল অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু ততটাই উচ্চাকাঙ্ক্ষীও। তার ছোটবেলা থেকেই ভালো ঘর, টাকা আর আরাম চাইত। বিয়ের আগে তাকে বলা হয়েছিল যে অভয় পড়াশোনা করা ছেলে আর শিগগিরই বড় অফিসার হবে। বিয়ের প্রথম দিনগুলো ঠিকঠাক কাটল, কিন্তু ধীরে ধীরে সত্যি সামনে আসতে লাগল। অভয়ের কোনো চাকরি ছিল না, সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়ত। ঘরে টাকার টানাটানি ছিল, কখনো রেশন ধারে আসত, কখনো বিদ্যুতের বিল দেরিতে পড়ত। পায়েলের এসব মেনে নেওয়া যাচ্ছিল না। এক সন্ধ্যায় যখন ঘরে ডাল ছাড়া আর কিছু রান্না হয়নি, পায়েল হঠাৎ ফেটে পড়ল। এই জীবনই আমাকে দিতে চেয়েছিলে তুমি? বিয়ের আগে তো বলেছিলে বড় অফিসার হব। অভয় শান্ত গলায় বলল, চেষ্টা করছি পায়েল, শুধু একটু সময় আর দাও। পায়েল হেসে উঠল, কিন্তু সেই হাসিতে ভালোবাসা ছিল না, তিরস্কার ছিল। সময় বিয়ে হয়ে ২ বছর হয়ে গেল, কতদিন স্বপ্নের উপর বেঁচে থাকব? সেদিন প্রথমবার অভয়ের কাছে কোনো উত্তর ছিল না। ধীরে ধীরে পায়েলের আচরণ বদলাতে লাগল। সে প্রতিটি কথায় তিরস্কার দিতে শুরু করল, কাপড়ে, খাবারে, ঘরে, এমনকি অভয়ের চুপ ঠাকায়ও। সবচেয়ে বেশি প্রভাব পড়ল যখন পায়েলের মায়ের বাড়ির লোকেরা মাঝে মাঝে আসতে লাগল। তার মা ফোনে বলত, মেয়ে, এখনও সময় আছে, জীবন নষ্ট করিস না, ছেলেটা অকর্মণ্য বেরিয়েছে। পায়েলের মন আগেই ভরে গিয়েছিল। এখন সে সব জায়গায় তার বান্ধবীদের ভালো জীবন দেখত আর নিজের অবস্থায় রাগ হতো। একদিন গ্রামে তার বান্ধবী শহর থেকে এলো। সে নতুন কাপড়, গয়না আর গাড়ির কথা বলল। যাওয়ার সময় বলে গেল, তুই এত সুন্দরী আর এখানে এই অবস্থায় থাকছিস? সেই রাতে পায়েল অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে হল সে সত্যিই নিজের জীবন নষ্ট করছে। ওদিকে অভয় এসব কথার আঁচ পেয়েছিল, কিন্তু সে কিছু করতে পারছিল না। সে জানত যদি এখন পড়াশোনা ছেড়ে দেয় তাহলে জীবনভর পস্তাবে। কিন্তু হয়তো সে বুঝতে পারেনি যে পায়েল এখন অপেক্ষার সীমা পেরিয়ে গেছে। কয়েকদিন পর পায়েল মায়ের বাড়ি চলে গেল। বলে গেল, কয়েকদিন থেকে আসব। অভয় তাকে আটকাল না। তার মনে হল হয়তো কিছু দূরত্ব থেকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস এবং তারপর অনেক মাস কেটে গেল। পায়েল ফিরে এলো না। যখন অভয় নিজে তাকে নিতে গেল, তখন তার শ্বশুর দরজাতেই আটকে দিল। ঠান্ডা গলায় বলল, এখনের জীবন আলাদা, তুমি একে ভুলে যাও। অভয়ের মনে হলে যেন কেউ তার বুকে পাথর চাপিয়ে দিয়েছে। আমি তো এর স্বামী, সে ধীরে বলল। ভেতর থেকে পায়েলের গলা ভেসে এলো, বাবা, ওদের বুঝিয়ে দিন, আমি এদের সঙ্গে যাব না। এটা শুনেই অভয়ের পায়ের তলার মাটি সরে গেল। সে কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল। আশা করল পায়েল বেরিয়ে আসবে, কিছু বলবে, হয়তো আটকাবে। কিন্তু দরজা বন্ধই রইল। সেদিন অভয় প্রথমবার সত্যিই ভেঙে পড়ল। সে কিছু না বলে ফিরে এলো। পুরো রাস্তায় তার পাটল ছিল, কিন্তু চোখ থেকে অশ্রু বেরোল না। যেন দুঃখ এত গভীর হয়ে গিয়েছিল যে অশ্রু ও পথ ভুলে গিয়েছিল। ঘরে ফিরে সে ঘরের দরজা বন্ধ করল এবং সব বই সামনে রাখল। কিছুক্ষণ সে সেগুলো দেখল, তারপর ধীরে বলল, এখন হয় আমি জিতব, নয়তো শেষ হয়ে যাব। সেই রাতের পর অভয় বদলে গেল। সে কারো সঙ্গে কথা বলত না, কোনো অনুষ্ঠানে যেত না, এমনকি গ্রামের লোকজনের সঙ্গেও দূরত্ব বজায় রাখল। দিন-রাত শুধু পড়াশুনো, পড়াশুনো আর শুধু পড়াশুনো। গ্রামের লোকেরা বলত, বউ ছেড়ে চলে গেছে, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু অভয়ের এখন কারও পরোয়া ছিল না।
সে তার দুঃখকে তার শক্তি বানিয়ে নিয়েছিল আর তার নিজেরও জানা ছিল না যে এই দুঃখ একদিন তার পুরো জীবন বদলে দেবে ৮ বছর পর সেই দুঃখ তাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে পুরো দুনিয়া তাকে চিনবে যেখান থেকে তার জীবনই নয় পায়েলের কপালও চিরকালের জন্য বদলে যাবে খ্যার দোস্তরা সেই ৮ বছরে অভয় তার পুরো দুনিয়া বদলে দিয়েছিল সে না উৎসব দেখেছে না আত্মীয়দের আনন্দ না নিজের জন্য কোনো স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল সকালে সূর্য ওঠার আগে ওঠা রাত গভীর হওয়া পর্যন্ত পড়া নোটস তৈরি করা পুরনো ভুল সংশোধন করা এটাই তার জীবন হয়ে গিয়েছিল গ্রামে লোকেরা এখনও তাকে পাগল ভাবত কিন্তু তার মা বাবা চুপচাপ তাকে দেখতেন আর মনে মনে দোয়া করতেন যে একদিন তাদের ছেলের পরিশ্রম ফল দেবে অনেকবার ঘরে টাকা এত কম হয়ে যেত যে ওষুধ আর রেশানের মধ্যে একটা বেছে নিতে হতো কিন্তু অভয় কখনো বই ছাড়েনি সে জানত এটাই তার শেষ আশা তারপর সেই দিন এলো যেদিন ইউপিএসসির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো ইন্টারনেট ক্যাফের বাইরে ভিড় লেগে গিয়েছিল অভয়ের বুক এত জোরে ধড়ফড় করছিল যে তার নিজের শ্বাস শোনা যাচ্ছিল কাঁপা হাতে সে তার রোল নম্বর দিল আর পরের মুহূর্তেই তার চোখ স্ক্রিনে আটকে গেল তার নাম তালিকায় ছিল শুধু নির্বাচিতই হয়নি খুব ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করেছিল কয়েক সেকেন্ড তার বিশ্বাসই হচ্ছিল না তারপর তার চোখ থেকে হঠাৎ অশ্রু ঝরতে লাগল ৮ বছরের দুঃখ একাকিত্ব অপমান সব একসঙ্গে বেরিয়ে এলো সেই মুহূর্তে সে আকাশের দিকে তাকাল যেন কাউকে বলতে চাইছিল আমি জিতে গেছি যখন সে ঘরে ফিরল তখন তার মা তার মুখ দেখেই বুঝে গেলেন কিছু বড় ঘটনা ঘটেছে যখন সে ধীরে বলল আম্মা তোমার ছেলে অফিসার হয়ে গেছে তখন সরোজ দেবী কেঁদে ফেললেন আর তাকে জড়িয়ে ধরলেন রামস্বরূপ সিং প্রথমবার ছেলের সামনে খোলাখুলি কাঁদলেন সেই ছোট ঘরে সেদিন প্রথমবার আনন্দ এত বড় ছিল যে দেয়ালগুলোও যেন হাসছিল ট্রেনিংয়ের পর যখন অভয়ের প্রথম পোস্টিং এলো তখন কপাল আবার এক অদ্ভুত খেলা খেলল তাকে সেই জেলার জেলা আধিকারী বানানো হলো যেখানে তার নিজের গ্রাম আর পায়েলের গ্রাম পড়ত কাগজে লেখা জেলার নাম দেখেই সে কিছুক্ষণ চুপ করে রইল এত বছর পর সে আবার সেই মাটিতে ফিরে আসছে যেখান থেকে তার জীবন ভেঙে শুরু হয়েছিল কিন্তু এখন সে সেই দুর্বল ছেলে ছিল না এখন সে জেলার সবচেয়ে বড় অফিসার ছিল যখন তার গাড়ি প্রথমবার কালেক্টরেট চত্বরে ঢুকল তখন প্রত্যেক কর্মচারী সোজা হয়ে দাঁড়িয়ে গেল লোকেরা ফাইল সামলাতে লাগল অফিসাররা স্বাগত জানাতে ছুটে এলো কিন্তু অভয়ের মুখে কোনো অহংকার ছিল না শুধু সেই পুরনো শান্তি সে চেয়ারে বসেই প্রথম আদেশ দিল যে জেলায় বেকার যুবকদের জন্য বিশেষ প্রকল্প শুরু করা হোক সে চাইত না যে আর কোনো ছেলে শুধু টাকার অভাবে তার স্বপ্ন ছেড়ে দেয় কয়েক মাসের মধ্যে জেলা জুড়ে যুব দিশা কেন্দ্র খুলতে লাগল গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে বই কোচিং কম্পিউটার ট্রেনিং আর চাকরির প্রস্তুতি সব কিছু দেওয়া হলো দূর দূরের গ্রাম থেকে ছেলেমেয়েরা আসতে লাগল অনেক মা বাবা প্রথমবার তাদের সন্তানদের আশা নিয়ে পড়তে দেখছিলেন অভয় প্রতি সপ্তাহে কোনো না কোনো কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যেত সে ছেলেমেয়েদের সঙ্গে সরাসরি কথা বলত তাদের সমস্যা শুনত এবং প্রয়োজনীয় সাহায্য তাৎক্ষণিকভাবে করিয়ে দিত ধীরে ধীরে তার নাম শুধু অফিসার হিসেবে নয় বরং যুবকদের সহায়ক হিসেবে ছড়িয়ে পড়ল লোকেরা বলত এমন কালেক্টর আগে কখনো আসেনি ওদিকে রামপুরা গ্রামেও তার আলোচনা পৌঁছে গিয়েছিল চায়ের দোকান থেকে ক্ষেত পর্যন্ত সব জায়গায় তারই কথা হচ্ছিল পায়েলও এখন তার মা বাবার ঘরেই থাকত তার দ্বিতীয় বিয়ে বেশিদিন চলেনি যে আরামের জীবনের জন্য সে সব ছেড়েছিল সেই জীবনই তার জন্য বোঝা হয়ে গিয়েছিল এখন সে আগের মতো চঞ্চল ছিল না মুখ ক্লান্ত চোখ খালি আর গলা ধীর হয়ে গিয়েছিল যখন সে প্রথমবার শুনল নতুন জেলাধিকারী খুবই যুবক এবং গরিবদের জন্য কাজ করছেন তখন তার মনে হলো কোনো ভালো মানুষ এসেছে তার কি জানা ছিল যে কপাল তার সামনে কাকে নিয়ে আসছে একদিন খবর এলো যে কালেক্টর সাহেব নিজে রামপুরা গ্রামে আসছেন যেখানে নতুন যুব কেন্দ্রের উদ্বোধন হবে পুরো গ্রামে হইচই পড়ে গেল রাস্তা সাফ হতে লাগল স্কুল সাজানো হতে লাগল বাচ্চারা পতাকা নিয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে লাগল পায়েল ভিড়ে দাঁড়িয়েছিল শুধু দেখার জন্য যে এত বড় অফিসার কেমন হয় দূর থেকে সাইরেনের আওয়াজ শোনা গেল আর কয়েক মুহূর্তের মধ্যে সাদা গাড়ির কাফেলা গ্রামে ঢুকে পড়ল পুলিশকর্মীরা দ্রুত এদিক ওদিক ছড়িয়ে পড়ল মাঝের গাড়ির দরজা খুলল আর যেই অভয় বাইরে নামল পুরো পরিবেশ তালিতে গুঞ্জিত হয়ে উঠল কিন্তু ভিড়ের মাঝে দাঁড়ানো পায়েলের জন্য সেই মুহূর্তে সব আওয়াজ অদৃশ্য হয়ে গেল তার দৃষ্টি যেন পাথরের মতো সেই মুখের ওপর আটকে গেল
সামনে সেই মানুষ দাঁড়িয়েছিল যাকে সে একসময় বেকার বলে ছেড়ে দিয়েছিল। সেই অভয় সিং, কিন্তু এখন পুরো জেলার কালেক্টর হয়ে। তার শ্বাস আটকে গেল, হাত কাঁপতে লাগল, আর বুক এত জোরে ধরফর করতে লাগল যেন বুক থেকে বেরিয়ে আসবে, কারণ আজ কপাল তাকে তার অতীতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। খ্যার, দোস্তরা, পায়েলের চোখ বড় বড় হয়ে গিয়েছিল, আর গলা শুকিয়ে যাচ্ছিল। সে বুঝতেই পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। সামনে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল সেই আভায়, যাকে সে একসময় অকর্ণন্য বলে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আজ তার চলার ভঙ্গি, তার মুখের গম্ভীরতা আর লোকজনের চোখে তার জন্য সম্মান, সব কিছু বদলে গিয়েছিল। সে আর শুধু আভাই ছিল না, জেলার সবচেয়ে বড় অফিসার ছিল। পায়েল ভিনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন সবাই অদৃশ্য হয়ে গেছে, আর সে একা তাকেই দেখছে। তার কানে পুরনো কথাগুলো বাজতে লাগল, আমি তোমার সঙ্গে যাব না। মঞ্চে পৌঁছে আভাই গ্রামের বয়স্কদের অভিবাদন করল, বাচ্চাদের সঙ্গে কথা বলল, এবং তারপর অনুষ্ঠান শুরু হল। তার গলা আগের মতোই শান্ত ছিল, কিন্তু এখন তাতে আত্মবিশ্বাসের শক্তি ছিল। সে যুবকদের বলল যে দারিদ্র্য বা পরিস্থিতি কারও স্বপ্ন আটকাতে পারে না, যদি মানুষ হার না মানে। ভিড় বারবার তালি বাজাচ্ছিল। কিন্তু পায়েলের হাত স্থির ছিল। তার প্রতিটি শব্দ তার হৃদয় আঘাতের মতো লাগছিল। তার মনে পড়ছিল এই মানুষটাই একসময় তার সামনে আশা ভরা চোখে সময় চাইত, আর সে সেই সময় দিতে অস্বীকার করেছিল। তার গলায় যেন কিছু আটকে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর অভয়ে নিচে নামল এবং লোকজনের সঙ্গে মিলতে লাগল। অনেকে তাদের সমস্যা বলছিল, কেউ আশীর্বাদ দিচ্ছিল, কেউ ধন্যবাদ বলছিল। পায়েল কয়েক পা এগোল, তারপর থেমে গেল। তার পায়ে যেন আর শক্তি ছিল না। এত বছর পর সামনে আসার সাহস তার মধ্যে ছিল না। তখন হঠাৎ অভয়ের দৃষ্টি ভিড়ের মাঝে তার ওপর পড়ল। এক মুহূর্তের জন্য তার চোখ থেমে গেল। সে পায়েলকে চিনে ফেলেছিল, কিন্তু তার মুখে না রাগ ছিল, না অবাক, না কোনো প্রশ্ন, শুধু সেই শান্ত ভাব। পরের মুহূর্তেই সে দৃষ্টি সরিয়ে নিল এবং এগিয়ে গেল, যেন সে ভিড়ে দাঁড়ানো কোনো সাধারণ মহিলা। এই আচরণ পায়েলের হৃদয় ছিঁড়ে দিল। তার মনে হলো যেন কেউ তার অস্তিত্বকেই অস্বীকার করে দিয়েছে। যে মানুষটার জীবনে সে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আজ তার কাছে সে কোনো অর্থই রাখে না। তার চোখে অশ্রু এসে গেল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার প্রথমবার বোঝা হল যে উপেক্ষা করা সবচেয়ে বড় দুঃখ। সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং ভিড় থেকে বেরিয়ে এলো। ঘরে ফেরার সময় রাস্তা ঝাপসা লাগছিল, যেন চোখের সামনে সব কিছু ভাসছিল। ঘরে পৌঁছে সে চুপচাপ ঘরে বসে গেল। মা জিজ্ঞাসা করলেনও কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য আসছিল, অভয়ের তাকে চিনেও অচেনা হয়ে যাওয়া। সে নিজের হাত দেখছিল, যেন নিজেকে প্রশ্ন করছিল যে সত্যিই কি সে এসব করেছিল। যদি সেদিন সে আরেকটু অপেক্ষা করত, একটু বিশ্বাস করত, তাহলে আজ তার জীবন কেমন হতো। তার বুকে একটা ভারী ভাব বাড়ছিল। তার মনে হচ্ছিল সে শুধু একটা স্বামী হারায়নি, বরং নিজের পুরো দুনিয়া হারিয়েছে। রাত গভীর হয়ে গেল, কিন্তু পায়েলের চোখে ঘুম ছিল না। বাইরে কোথাও দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, আর ঘরে ঘড়ির টিকটিক স্পষ্ট শোনা যাচ্ছিল। সে ধীরে বালিশে মুখ লুকাল, আর প্রথমবার খোলাখুলি কেঁদে ফেলল। এই কান্না শুধু দুঃখের ছিল না, অনুশোচনার ছিল। সেই সিদ্ধান্তের ছিল যেটা তার জীবনের দিক বদলে দিয়েছিল। তার বোঝা হয়ে গিয়েছিল যে কিছু ভুল এমন হয় যেগুলো সময়ও ঠিক করতে পারে না। কিন্তু তার হৃদয়ে একটা আশা এখনও জীবিত ছিল। অভয় কি তাকে একবার শোনার সুযোগ দেবে? সে কি তার কাছে ক্ষমা চাইতে পারবে? এই প্রশ্ন তার মনে বারবার উঠছিল, কারণ এখন তার হারানোর মতো আর কিছু বাকি ছিল না, শুধু সেই শেষ আশা ছাড়া যে হয়তো অভয় একবার তার সঙ্গে কথা বলবে। পরের সকালে পায়েল অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। মুখে সেই ক্লান্তি, চোখের নিচে গভীর কালো দাগ, আর ঠোঁটে কোনো রং নেই। সে সাদাসিধে কাপড় পরল, যেন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সাজতে নয়। তার বুকের ধরফড়ানি লাগাতার বাড়ছিল। তাকে বলা হয়েছিল যে কালেক্টর সাহেব আজও পাশের কসবায় পরিদর্শনে আসবেন। অনেকবার সে ভেবেছে যে যাবে না, কিন্তু তারপর হৃদয় বলল যদি আজও চুপ থাকে তাহলে হয়তো জীবনভর পছতাবে। কসবার সরকারি স্কুলে অনুষ্ঠান চলছিল। বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল, শিক্ষকেরা এদিক ওদিক ছুটছিলেন,
আর অফিসাররা ফাইল নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর গাড়ির কাফেলা পৌঁছাল এবং অভয় ভেতরে চলে গেল। পায়েল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল, কিন্তু সে নিজেকে জোর করে এগোতে লাগল। অনুষ্ঠান শেষ হলে লোকেরা অভয়কে ঘিরে ধরল। কিছুক্ষণ পর ভিড় কমল। পায়েলের বুক এখন এত জোরে ধড়ফড় করছিল যে তার মনে হচ্ছিল সবাই শুনতে পাবে। শেষে সে সাহস জোগাড় করে ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়াল। সাহেব, আমার আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে হবে। তার গলা এত ধীর ছিল যে নিজের কাছেও কষ্টে শোনা যাচ্ছিল। অভয় মাথা তুলে দেখল, সামনে পায়েল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল, কিন্তু সে তাৎক্ষণিক নিজেকে সামলে নিল। সে পাশে দাঁড়ানো নিরাপত্তারক্ষীকে ইশারা করল যে কেউ ভেতরে না আসে, এবং শান্ত গলায় বলল, বলুন। সেই এক শব্দে না গরম ছিল না ঠান্ডা, শুধু দূরত্ব ছিল। পায়েলের চোখে অশ্রু এসে গেল। এত বছর পর এটাই প্রথম শব্দ যা সে তার কাছ থেকে শুনেছে। কয়েক মুহূর্ত সে বলতেই পারল না। তারপর যেন ভেতরে জমা দুঃখ হঠাৎ বেরিয়ে এলো। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বলতে বলতে তার গলা ভেঙে গেল। সে নিচের দিকে তাকিয়ে বলল যে সে খুব বড় ভুল করেছে। সে লোভে পড়ে সত্যিকারের মানুষকে প্রত্যাখ্যান করেছে। সে তার স্বপ্নের মজা উড়িয়েছে আর তাকে একা ছেড়ে দিয়েছে। প্রতিটি শব্দের সঙ্গে তার মাথা ঝুঁকে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল যে তার মনে হয়েছিল টাকাই সবকিছু, কিন্তু এখন বোঝা গেছে যে সম্মান আর সত্যিকারের সঙ্গ সবচেয়ে বড় সম্পদ। অভয় চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তার চোখে হালকা ভেজা অবশ্যই এসেছিল, যা সে লুকানোর চেষ্টা করছিল। পায়েল প্রথমবার তার দিকে তাকাল এবং কাঁপা গলায় বলল, যদি সেদিন আমি আপনার সঙ্গে চলে আসতাম তাহলে হয়তো আজ সব আলাদা হতো। সে কিছুক্ষণ থামল, যেন নিজেকে সামলাচ্ছে। তারপর ধীরে বলল, আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন? অভয় গভীর শ্বাস নিল। 8 বছর আগের প্রতিটি দৃশ্য তার চোখের সামনে ঘুরে গেল। বন্ধ দরজা, ঠান্ডা গলা, খালি ঘর আর সেই রাত যখন সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল যে এখন পিছনে ফিরে তাকাব না। সে শান্ত গলায় বলল, পায়েল, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এটা শুনেই পায়েলের চোখে আশা জ্বলে উঠল, যেন অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে উঠেছে। কিন্তু অভয় আগে বলল, ক্ষমা করা সহজ হয়, ভুলে যাওয়া নয়। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু গভীর। পায়েলের মুখ আবার নিভে গেল। তার মনে হলো যেন মাটি তার নিচ থেকে সরে যাচ্ছে। সে সাহস করে শেষ প্রশ্ন করে ফেলল, আমি কি আবার আপনার জীবনে ফিরে আসতে পারি? তার গলা এত কাঁপছিল যে প্রতিটি শব্দ ভেঙে যাচ্ছিল। এই প্রশ্ন করার সময় সে তার সব সংকোচ, ভয় আর অহংকার ছেড়ে দিয়েছিল। অভয় কয়েক সেকেন্ড তাকে দেখে রইল। তার চোখে এখন কোনো রাগ ছিল না, শুধু একটা ক্লান্ত শান্তি ছিল। যেন সে অনেক লম্বা যাত্রা শেষ করে ফেলেছে, আর এখন পিছনে ফিরে যাওয়া সম্ভব নয়। সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু শব্দ তার ঠোঁট পর্যন্ত এসে থেমে গেল। পায়েলের চোখে আশা আর ভয় দুটোই একসঙ্গে ছিল, কারণ এখন তার পুরো জীবন সেই উত্তরের ওপর ঝুলছিল যা অভয় দিতে যাচ্ছিল। অভয় ধীরে নিজের দৃষ্টি নামিয়ে নিল, যেন ভেতরে অনেক কিছু চলছে। কয়েক সেকেন্ড পর সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, পায়েল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, সত্যি দিল থেকে। এটা শুনেই পায়েলের চোখে আবার চমক ফিরে এলো। তার ঠোঁট কাঁপতে লাগল, যেন সে কাঁদতে কাঁদতে হাসতে চাইছে। কিন্তু অভয় সেখানেই থেমে পরের বাক্য বলল, কিন্তু আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারব না। এটা শুনেই যেন তার ভেতরে কিছু ভেঙে ছড়িয়ে পড়ল। তার মুখের সব আশা এক মুহূর্তে শেষ হয়ে গেল। অভয় আগে বলল, কিছু সম্পর্ক এমন হয় যেগুলো ভাঙার পর আর জোড়া লাগে না, শুধু স্মৃতি হয়ে থেকে যায়। আমি এখন সেই মানুষ নই, আর তোমার সঙ্গে কাটানো সময়ও এখন শুধু অতীত। তার গলায় কঠোরতা ছিল না, কিন্তু এক গভীর দূরত্ব ছিল যা পার করা সম্ভব ছিল না। পায়েলের চোখ থেকে অশ্রু লাগাতার গয়ে যাচ্ছিল। সে ভরা গলায় বলল, আমি সব হারিয়েছি অভয়, যেটা সবচেয়ে জরুরি ছিল সেটাই হারিয়েছি। অভয় প্রথমবার তার চোখে সরাসরি তাকাল। তাতে ঘৃণা ছিল না, শুধু একটা ক্লান্ত আপনত্ব ছিল। যেন সে দুঃখ বোঝে, কিন্তু তাকে আবার বাঁচাতে চায় না। সে ধীরেও বলল, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে যখন আমার কাছে কিছু ছিল না, আর আমি নিজেকে গড়ে তুলেছি যখন আমার কাছে কেউ ছিল না। সেই যাত্রায় আমি বাঁচতে শিখেছি, একা থাকতে শিখে গেছি।
এই শব্দ শুনে পায়েলের মাথা ঝুঁকে গেল। তার মনে হলো এই শাস্তি কোনো আদালত দেয়নি, তার নিজের ভুলগুলো দিয়েছে। কিছুক্ষণ পর অভয় পকেট থেকে রুমাল বের করে তার দিকে এগিয়ে দিল। কাঁদিস না। জীবন শেষ হয়ে যায়নি। সে বলল প্রত্যেক মানুষকে দ্বিতীয় সুযোগ পায়, কিন্তু জরুরি নয় যে সেই লোকেরাই ফিরে আসে। এটা শুনেই পায়েল রুমাল ধরে নিল, কিন্তু তার হাত কাঁপছিল। সে ধীরে বলল, আমি আপনার জন্য খুশি, সত্যি। এটা বলতে বলতে তার গলা ভেঙে গেল, কারণ সে জানত যে এই খুশি এখন তার ভাগ্যে নেই। অভয় কিছু না বলে হালকা করে মাথা নাড়ল এবং ঘুরে গেল। তার পা স্থির ছিল, যেন সে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক তার পিছনে চলে গেল। পায়েল সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময় তার জন্য থেমে গেছে। সে দেখল সাদা গাড়ির দরজা বন্ধ হল। কাফেলা ধীরে ধীরে এগোল এবং কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর মেঘের সঙ্গে চোখের আড়াল হয়ে গেল। সেই ধুলোর সঙ্গে যেন তার শেষ ভরসাও চলে গেল। ঘরে ফেরার সময় রাস্তা লম্বা লাগছিল, কিন্তু তার ভেতরে এখন অদ্ভুত এক শান্তি ছিল। দুঃখ ছিল, অনুশোচনা ছিল, কিন্তু সঙ্গে একটা সত্যিও ছিল। কিছু সিদ্ধান্ত জীবনভর তাড়া করে আর তাদের বদলানো যায় না। সেই রাতে সে প্রথমবার নিজেকে দোষ দেওয়া বন্ধ করল এবং চুপচাপ আকাশের দিকে তাকাল। হয়তো সে বুঝে গিয়েছিল যে ক্ষমা পেয়ে যাওয়াই অনেক বড় কথা। প্রত্যেক সম্পর্ক ফিরে পাওয়া জরুরি নয়। ওদিকে গাড়িতে বসে অভয়ও জানালার বাইরে তাকাল। দূরে ক্ষেত, গাছ আর সেই পুরনো রাস্তাগুলো পিছনে ছুটে যাচ্ছিল। তার চোখে হালকা ভেজা ছিল, কিন্তু মুখে সন্তোষও ছিল। সে তার অতীতকে সম্মানের সঙ্গে বিদায় দিয়ে দিয়েছিল। এখন তার সামনে শুধু তার কাজ, তার স্বপ্ন আর সেই হাজার হাজার যুবক যারা তাকে আশার মতো দেখত। সে ধীরে চোখ বন্ধ করল, যেন নিজেকে বলছিল, এখন পিছনে ফিরে তাকাতে হবে না। দোস্তরা, এই গল্পের শিক্ষা হয়তো এটাই যে সত্যিকারের সম্পর্ক সময় চায়, কিন্তু যখন আমরা অধৈর্য হয়ে সিদ্ধান্ত নিই তখন কখনো কখনো পুরো জীবন বদলে যায়। টাকা, আরাম আর দেখানো কিছু সময়ের খুশি দিতে পারে, কিন্তু সত্যিকারের সঙ্গ আর সম্মান হারিয়ে গেলে শূন্যতা থেকে যায়। ক্ষমার হৃদয়কে হালকা করতে পারে, কিন্তু ভাঙা বিশ্বাসকে সবসময় জোড়া দিতে পারে না। কিন্তু এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি অভয়ের জায়গায় থাকতেন তাহলে কি আপনিও ক্ষমা করে এগিয়ে যেতেন, নাকি পায়েলকে দ্বিতীয় সুযোগ দিতেন? এবং যদি আপনি পায়েলের জায়গায় থাকতেন তাহলে সেদিন আরেকটু অপেক্ষা করতেন? আপনার মতামত অবশ্যই বলবেন, কারণ প্রত্যেক মানুষের চিন্তা আলাদা হয় এবং হয়তো আপনার চিন্তা কারো জীবনের রাস্তা বদলে দিতে পারে। এবং যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটিকে লাইক করুন, আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর এমনই সত্যি ও আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের গল্পে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।